हाई स्टूडेंट वेलकम टू माई चैनल। एक्चुअली आज के আমি মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10 এর একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার শুরু করার আগে আমি ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য কিছু ব্যাপার বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বাস্তব ক্ষেত্রে এই চ্যাপ্টারের প্রচুর ব্যবহার করে থাকি, বাস্তব ক্ষেত্রে ব্যবহার করি। এবার এখানে আমি কি করব, অঙ্কের সাহায্যে সেইগুলোকে সমাধান করব। তো তার আগে বলি, এখানে আমরা একটা ব্যাপার বলে দিই। সাপোজ একজন ব্যক্তি কোনো একটা ব্যবসা শুরু করবে এ এবং বি মিলে। সাপোজ এ 1000 টাকা দিল, বিও 1000 টাকা দিল। এগুলো আমরা বাস্তব ক্ষেত্রে দেখে থাকি, বাস্তব উদাহরণ দিয়ে শুরু করলাম। এ এবং বি দুজনে একটা ব্যবসা শুরু করলো, দুজনে সমান সমান টাকা দিয়েছে, 1000 টাকা দিয়েছে এবং বছরের শেষে আফটার 1 ইয়ার সাপোজ 300 রুপিস প্রফিট হয়েছে, লাভ হয়েছে। এবার এই যে লাভের টাকাটা দুজন ভাগ করে নেবে নর্মালি। তো কে কত পাবে, এ কত পাবে এবং বি কত পাবে, এখানে হচ্ছে প্রশ্ন। যেহেতু দেখতে পাচ্ছি দুজনে সমান সমান টাকা দিয়েছিল এ এবং বি, সেই জন্য লাভের টাকাটাও নিশ্চয়ই সমান সমান ভাগেই ভাগ হবে। অর্থাৎ 300 টাকা 150 টাকা করে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এভাবে টাকাটা ভাগ হয়ে যাবে। এবার যদি সাপোজ টাকাটা এরা সমান সমান না দিয়ে দেখা গেল এ একটু বেশি টাকা দিয়েছিল 2000 টাকা এবং বি দিয়েছিল 1000 টাকা, সেম। এবার আফটার 1 ইয়ার এখানেও সেম প্রফিট হয়েছে 300 রুপিস। সেক্ষেত্রে নিশ্চয়ই এ এবং বি সেম টাকা পাবে না, কারণ সেক্ষেত্রে আমরা দুজনকে সমান টাকা দিয়েছিলাম, কারণ দুজনের ইনভেস্টমেন্টটা অর্থাৎ যে মূলধনটা তারা বিনিয়োগ করেছিল সেই টাকাটা সমান ছিল। এখানে নর্মালি এখানে এ ডিমান্ড করবে, যেহেতু এ বেশি টাকা দিয়েছে সে অবশ্যই ডিমান্ড করবে তার লাভটাও যেন বেশি হয়। তো এর লাভটা তাহলে কত হবে, বি এর লাভটা কত হবে এই লাভ্যাংশটা থেকে। কে কত পাবে লাভ্যাংশ এই লাভটা থেকে, টোটাল লাভটা থেকে, সেটা এখানে আমাদের ক্যালকুলেট করতে হয়। তো নর্মালি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ক্লাস 7-8 যে আনুপাতিক ভাগাহার শিখেছিলাম সেই ধারণা থেকে এখানের অঙ্কটা হয়ে যাবে। কী হবে যে এ এবং বি দেখতে পাচ্ছি এ বি এর থেকে এর টাকা দিয়েছে 2 গুণ টাকা দিয়েছে, তার মানে এ লাভটাও 2 গুণ হওয়ার কথা। এবার নর্মালি যদি 300 রুপিসকে আমরা এইভাবে ভেঙে 3টে 100-এ ভেঙে নিই, এমনি এগুলো মাইন্ড ক্যালকুলেশনের জন্য বলছি, এই চ্যাপ্টারের ক্যালকুলেশন আমি একটু পরে আসছি কীভাবে করব। তো 300 রুপিসে যদি ভেঙে 3টে 100 রুপিসে ভেঙে নিচ্ছি, তো 2 ভাগ টাকা পাবে কে, এ পাবে, এবং 1 ভাগ টাকা পাবে বি, 2 ভাগ টাকা এ পাবে। অর্থাৎ এই যে ভাগ হয়েছে টাকাটা 3 ভাগে ভাগ করে নিলাম, তার মধ্যে যেহেতু এ দ্বিগুণ টাকা দিয়েছিল 2 ভাগ টাকা পেয়ে যাবে এ, অর্থাৎ এ পেয়ে যাবে 200 টাকা এবং বি পাবে 100 টাকা। তো এটাই এই অঙ্কটা, এটা মাইন্ড ক্যালকুলেশন করে আমরা করতে পারি, কিন্তু এটা যদি আমরা আনুপাতিক ভাগাহার ধরে করি, অর্থাৎ এই চ্যাপ্টার যে চ্যাপ্টারে আমাদের অঙ্ক সেই চ্যাপ্টারের ধারণা থেকে করি, 300 রুপিস। এবার এর অনুপাতিক ভাগাহার কত, এর ভাগহার কত হবে, আনুপাতিক ভাগহার মানে যে দুজন ইনভেস্টমেন্ট করেছে টাকা তার মধ্যে এ কতটা ইনভেস্ট করেছে, এর অনুপাতটা কত। অর্থাৎ 2000 বাই টোটালটা 2000, 3 জনে যদি থাকতো এর আনুপাতিক ভাগহার হতো 2000 বাই 3 জনের যোগফল, অর্থাৎ এই দুজনের যোগফল কত, 3000, অর্থাৎ আনুপাতিক ভাগহার হবে 2/3। সিমিলারলি বি এর আনুপাতিক ভাগহার হবে 1000 বাই 3000 সমান 1/3। এবার মোট লাভ দেখতে পাচ্ছি কত, মোট লাভ 300 রুপিস। এবার এখান থেকে বলতে পারি ডিরেক্টলি এ পাবে লাভ্যাংশ, এর লাভ্যাংশ বা এ পাবে সমান এর আনুপাতিক ভাগহার যেটা ছিল, এর আনুপাতিক ভাগহারকে অর্থাৎ 2/3 ইন্টু মোট লাভ দিয়ে গুণ করতে হবে 300, অর্থাৎ 200 টাকা। আগে যেটা আমরা বলেছিলাম। সিমিলারলি বি কত পাবে, বি পাবে 1/3 ইন্টু মোট লাভটা, আনুপাতিক ভাগহার ইন্টু মোট লাভ হবে লাভ্যাংশ সমান 100 রুপিস। এইভাবে আমরা ভাগ করতে পারি। এই চ্যাপ্টারে দেখতে পাচ্ছি, এই চ্যাপ্টারে এইভাবে আমরা কোনো ব্যবসা ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে টাকা ইনভেস্ট করবে 2 বা তার বেশি ব্যক্তি, এবং বছরের শেষে কিছু লাভ হবে বা কয়েক বছরের পর কিছু লাভ হবে, মাসের হিসাবেও হতে পারে, কিছু লাভ হবে এবং সেই টাকা পরস্পর ভাগ করে নেবে, পরস্পর অংশীদারি হিসাবে ভাগ করবে। ওই জন্য এই চ্যাপ্টারের নাম হয়েছে
অংশীদারি, যেহেতু অংশীদারি থাকবে এখানে অবশ্যই, সেজন্য নাম হচ্ছে অংশীদারি কারবার। এটা অধ্যায় 14-তে রয়েছে, কোষে দেখি 14। এবার এখানে কয়েকটা নর্মাল কোশ্চেন থাকে যেগুলো এমসিকিউ আকারে পড়ে, যে অংশীদারি কারবারে কমপক্ষে কতজন লোকের প্রয়োজন, এমসিকিউ আকারে থাকে বা শূন্যস্থানে পড়ে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, মনে রাখবে। অংশীদারি কারবারে একা তার মানে সম্ভব না কখনো, একা অংশীদারি মানে কি দুজনের ভাগ, মিনিমাম দুজনের ভাগ দরকার। তো অংশীদারি কারবারে এটা লিখে নিতে হবে অন্তত পক্ষে বা কমপক্ষে দুজন মানুষের প্রয়োজন। এবার আরেকটা টাইপ, থিওরিটিক্যাল টাইপ রয়েছে, অংশীদারি কারবার ক রকমের হতে পারে। অ্যাকচুয়ালি অংশীদারি কারবার দুই রকমের হয়, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, একটা মিশ্র। এবার কোয়েশ্চেন আসবে সরল কোনটা, মিশ্র কোনটা। সরল হচ্ছে যদি আমরা দুজন ব্যক্তি বা দুইয়ের বেশি ব্যক্তি কোনো একটা ব্যবসার ক্ষেত্রে বা কোনো একটা ক্ষেত্রে কিছু টাকা বিনিয়োগ করেছে মূলধন, সেটা যদি সেম সময়ের জন্য হয়, অর্থাৎ সাপোজ 2 বছরের জন্য ইনভেস্ট করেছে, সবাই 2 বছরের জন্যই করেছে, প্রথম থেকে দিয়েছে এবং শেষ পর্যন্ত ওই টাকাটা সবারই ছিল, সেম টাইমের জন্য যদি ইনভেস্টমেন্টটা হয় সেটাকে বলা হবে সরল। সেটা 5 মাসের জন্য হতে পারে, হয়তো দেখা যাবে 3 জন ব্যবসা করেছে, প্রথমে সবাই 2000 টাকা করে দিয়ে বা প্রত্যেকে আলাদা আলাদা টাকা দিচ্ছে, সময়টা যদি প্রত্যেকের সেম হয়, অর্থাৎ টাকাটা যে ইনভেস্টমেন্ট করেছে সেম সময়ের জন্য যদি হয় সেটাকে বলা হবে সরল। এবার মিশ্র ব্যাপারটা কি, মিশ্র অর্থাৎ আলাদা আলাদা সময়ে টাকা ইনভেস্ট করেছে। হয়তো বছরের শুরুতে এ 5000 টাকা দিয়েছিল, 5000 টাকা দিয়েছে, বছরের 3 মাস পরে হয়তো দেখা গেল 3 মাস পরে বি 7000 টাকা দিয়ে ব্যবসায় ঢুকলো। এইভাবে আলাদা আলাদা সময় যদি ইনভেস্টমেন্টটা হয় সেক্ষেত্রে আমাদের বলা হয় মিশ্র অংশীদারি কারবার। এবার আমরা অনুশীলনীর অঙ্কতে চলে আসবো। প্রথম যে প্রবলেমটা আমি তুলেছি সেটা কোয়েশ্চেন নাম্বার 1, একদম প্রথমের প্রবলেমটাই তুলেছি। এটা ইজি একটা প্রবলেম, কিন্তু যেহেতু শুরু করছি, যারা একদম শুরু করছে তাদের সুবিধা হবে, সেজন্য আমি প্রথম থেকেই করছি, একদম সহজ দেখে একটা প্রবলেম প্রথমে তুলে নিয়েছি। তো প্রবলেমটা তো রয়েছে, আমি এবং আমার বন্ধু মালা যথাক্রমে 15,000 এবং 25,000 টাকা ইনভেস্ট করেছে কোনো একটা ব্যবসার ক্ষেত্রে। সরল অংশীদারি কারবারের অঙ্ক, একই সময়ে ইনভেস্ট করেছে টাকাটা। তো এবার বছর শেষে দেখা যাচ্ছে 16,800 টাকা লাভ হয়েছে। এবার এখানে কে কত টাকা পাবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এই টাকাটা দুজনে ভাগ করতে হবে। তো প্রথমত আগে যেভাবে আমি সূত্রটা বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম, প্রথমে তাদের দুজনের টাকার অনুপাতটা বার করতে হবে। আমি এবং মালার মূলধনের অনুপাত সমান 15,000 = 25,000 সমান, এটা ক্যান্সেল কাটাকাটি হয়ে 3:5 হবে। এবার আনুপাতিক ভাগারটা তোমাদের ক্যালকুলেট করলেও হবে, না করলেও হবে, ডিরেক্টলি আমরা বসিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি আমার অনুপাতিক ভাগার কত হবে, 3/8, আমার ভাগটা কত 3, আর নিচে টোটালটা যোগ করতে হয় 3/8। এবং মালার আনুপাতিক ভাগার কত হবে, মালার ভাগটা কত, মালাটা রয়েছে 5, 5-এর নিচে হবে তাদের দুজনের যোগফল 8। এটা না করলেও হবে, তোমরা এটা সবাই জানো, একদম অ্যান্সারের সময় বসিয়ে দিলেই হবে। তো এখানে মোট লাভ এবারে লিখে দিতে হবে, মোট লাভ সমান 16,800 টাকা। অতএব আমি পাবো যখন বলবো তখন আমার আনুপাতিক ভাগার বার করতে হবে, অর্থাৎ আমার ভাগার কত, এখানে আমার এই তিনটা আমার, অর্থাৎ 3টা উপরে হবে এবং ভাগার করার সময় নিচে টোটালটা করতে হবে, অর্থাৎ 3 আর 5 যোগ করতে হবে। 8 × 16,800 টাকা সমান, এটা কাটাকাটি করতে হবে, তাহলে 8 দুগুণে 16, 8 একে 8, আর শেষে দুটো 0, এটা গুণ করলে হবে 6300 টাকা। আর মালা কত পাবে, মালা পাবে সমান মালার আনুপাতিক ভাগার, মালার ভাগার কত, 5টা মালার, 5 তার নিচে 8 ইন্টু এই মোটটা লাভটা, এটা কাটাকাটি হয়ে হবে 2100, এটা হবে 10,500 টাকা। প্রথম অঙ্কটা এটাই উত্তর। আমি পাবো 6,300 টাকা এবং মালা পাবে 10,500 টাকা। নেক্সট প্রবলেম নাম্বার 5। এখানে 3 জন রয়েছে, 3 জনে মিলে একটা জায়গায় একটা ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করছে। দীপু, রাবেয়া এবং মেঘা। দীপু কত দিয়েছে, 6,500 টাকা, রাবেয়া দিয়েছে 5,200 টাকা এবং মেঘা দিয়েছে 9,100 টাকা। এবারে বিনিয়োগ করার পর তারা দেখছে বছরের শেষে লাভ হয়েছে
14,400 টাকা। এবার এই টাকাটা তারা ভাগ করতে পারে। আগের যে অঙ্কটা ছিল সেটা শুধুমাত্র প্রথমে কি করেছিলাম, মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এখানে এরা বলেছে, এরা এই শর্তে ব্যবসাটা শুরু করেছে যে যেই টাকাটা লাভ হবে ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেবে। এই অংশটা 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে, 2/3 অংশ। আর বাকি যেটা পড়ে থাকবে বাকি অংশটা ভাগ করবে মূলধনের অনুপাতে। অর্থাৎ টাকাটা তারা দুবার ধরে ভাগ করবে, এটা কিন্তু মাথায় আনতে হবে। আগের অঙ্কটাই একবারই টাকা ভাগ হয়েছিল। এখানে মোট যে টাকাটা এলো সেই টাকাটা এক জায়গায় রাখলো এবং প্রথমে কিছু ওই টাকার কিছু অংশকে একরকম ভাগ করে নিল একটা নিয়মে, বাকি অংশটাকে আরেকটা নিয়মে ভাগ করবে। এবার এই ভাগ করাটা কীভাবে হবে সেটাই আমাদের কাজ। তো প্রথমত এদের মূলধনের অনুপাতটা আমরা ক্যালকুলেট করে রেখে দিই। মূলধনের অনুপাত, দীপু, রাবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত সমান কত হবে? 6,500/5,200/9,100। এটা প্রথমে দুটো জিরো কেটে যাবে সবগুলোতেই 100 দিয়ে ভাগ করলে, তারপর 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে ডিভাইড করলে এটা 5, 5 13 65, 4 13 52, 7 13 91। তো অনুপাতটা হচ্ছে 5:4:7। আগের অঙ্কটার মতো যদি আমরা ভাবি তাহলে কিন্তু এই অনুপাতে টাকাটা ভাগ করে নিলেই হতো, কিন্তু এখানে ওটা বলেনি। এখানে বলেছে ওই যে মোট টাকাটা অর্থাৎ 14,400 টাকাটা তাকে প্রথমে 2/3 অংশ করতে হবে, সেই টাকাটাকে সমান ভাগে তারা ভাগ করে নেবে। তো আমরা এবার করলাম কি, ওই যে 14,400 টাকাটা ছিল এটাকে প্রথমে দুটো পার্ট করতে হবে। প্রথম পার্টটা সমানে ভাগ করবে। প্রথম পার্টটা কত? এখন 14,400 টাকার 2/3 অংশ সমান 14,400 ইন্টু 2/3 এত টাকা সমান, কাটাকাটি হবে 3 4 12, 14 2 24, 3 8 24, 4800, 4800 9600 টাকা। অর্থাৎ এই 14,400 যে মোট টাকাটা ছিল তার 9600 টাকা তারা সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে ভাগ করবে মানে 3 জন ভাগ করবে, 3 জন ভাগ করবে মানে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। অতএব প্রত্যেকে পাবে সমান 9600/3 টাকা সমান 3,200 টাকা। তার মানে দেখা গেল এই 14,400 টাকার কিছুটা অংশ তারা ভাগ করে নিয়েছে। কত অংশ তারা ভাগ করে নিয়েছে? এখন এই 9,600 টাকাটা তারা ভাগ করে নিয়েছে। এই 9,600 টাকা, এই টাকাটা তারা ভাগ করে নিয়েছে, প্রত্যেকে 3,200 টাকা করে পেয়ে গেছে। এবার বাকি টাকাটা আমাকে কিভাবে ভাগ করতে বলেছে? যে বাকি টাকাটা বলেছে মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তো বাকি টাকা আমাদের কত আছে দেখি, কত ভাগ হয়ে গেছে? আমাদের 9,600 টাকা ভাগ করা হয়ে গেছে। অবশিষ্ট টাকা পরিমাণ সমান 14,400 মাইনাস 9,600 টাকা। এটা বিয়োগ করলে আসবে এখানে 414, এখানে 4,800 টাকা, 4800 টাকা। অর্থাৎ এই 4800 টাকা বলা আছে তারা কিভাবে ভাগ করবে না মূলধনের অনুপাতে ভাগ করবে, যেটা আমাদের মূলধনের অনুপাত এখানে ক্যালকুলেট করেই রেখেছিলাম 5:4:7। এবার ওই মূলধনের অনুপাতে ভাগ করলে এই 4,800 টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করলে অবশিষ্ট 4,800 টাকাকে, তাহলে দীপু পাবে, তোমরা ওটা অবশ্যই লিখে নিবে যে অবশিষ্ট 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে দীপু পাবে সমান, দীপুর মূলধনের আনুপাতিক ভাগ হার কত? এই তিনটেকে দেখতে হবে। তিনটে, প্রথমটা দীপুর তাহলে 5, বা এই নিচে তিনটের যোগ করতে হবে। তিনটের যোগ করলে কত হবে? 16 ইন্টু 4,800 টাকা সমান, এটা হবে 3 16 48, 300, 1500, এটা হচ্ছে 1500 টাকা। এবার রাবেয়া
পাবে রাবেয়ার অনুপাতটা কত এখানে 4, 4 বাই নিচের 3টে যোগ করতে হবে 16 ইন্টু 4800 টাকা সমান 348 300 1200। আরেকজন রয়েছে মেঘা, মেঘা পাবে, মেঘার অনুপাতটা কত এখানে 7 বাই 16 ইন্টু 4800 রুপিস সমান 348 3 7 2100 টাকা। কিন্তু অঙ্কটা এখনও কমপ্লিট হয়নি, টাকাটা দুবার ভাগ হয়েছে, তার মানে দীপু মোট কত টাকা পাবে? দীপু এখানে কিছু টাকা পেয়েছিল এবং এখানে পেয়েছে 1500 টাকা। অতএব দীপুর লাভ, দীপু মোট পাবে বা দীপুর মোট লাভ সমান এখানে 3200 টাকা। এই টাকাটা সবাই সেম সমান সমান পেয়েছিল 3200 টাকা, 3200 যুক্ত 1500 টাকা সমান কত হবে 4700 টাকা, 4700 টাকা। রাবেয়া 3200 যুক্ত 1200 4400 টাকা এবং মেঘা পাবে 3200 প্লাস 2100 সমান 2 5 300 5300 টাকা। তার মানে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। দীপক কত পাবে, রাবেয়া কত পাবে এবং মেঘা কত পাবে। পরের প্রবলেমটা কিন্তু মিশ্র অংশীদারি কারবারের প্রবলেম। অঙ্কটা পড়লেই তোমরা বুঝতে পারবে। বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বেবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছিল। এবার 5 মাস পরে প্রদীপবাবু আরও কিছু টাকা দিয়েছে, আরও 4,000 টাকা অ্যাড করেছে। তার মানে এটা তো আগের অঙ্কগুলোর মতন নয় কখনোই, কারণ এখানে বছরের মাঝেও কিছু টাকা ইনভেস্ট করা হয়েছে, সেটা কিন্তু দুজন করেনি, একজন করেছে। তো এখানে আগের অঙ্কের মতো হবে না, এখানে আমাদের মাসের হিসাবে অঙ্কটাকে করতে হবে। মিশ্র অংশীদারি কারবারের অঙ্কগুলোতে মাসের হিসাবে করতে হবে। তো এখানে মাসের হিসাবে যদি করা হয় সেক্ষেত্রে প্রথমে আমি একটু জিস্ট করে দিচ্ছি, তাহলে সুবিধে হবে। তাহলে প্রদীপবাবুর ক্ষেত্রে যদি আমরা ভাবি, প্রদীপবাবুর ক্ষেত্রে 24,000 যে টাকাটা দিয়েছিল সেটা 5 মাস পর্যন্ত খেটেছিল। ওই টাকাটা ব্যাংকে 5 মাস পর্যন্ত ছিল, বা সরি ব্যাংকে বলছি, ব্যবসাতে খেটেছিল। তো 24,000 টাকা, তারপরে সে আরও 4,000 টাকা দিচ্ছে। তার মানে বাকি যে পরের মাসগুলো, অর্থাৎ 5 মাসের পরে যে বাকি মাসগুলো, 7 মাস আরও থাকছে 1 বছরের, সেই 7 মাস প্রদীপবাবুর তাহলে কত টাকা খাটবে ব্যবসাতে? ওই 24,000-এর সঙ্গে আরও 4,000 যোগ করতে হবে। তো এভাবে আমরা মূলধনগুলো নির্ণয় করব। তার আগে জাস্ট একটা আমাদের ভাষা লিখে নিতে হবে, যে মাসের হিসাবে যদি আমাদের হিসাব করা হয় এইভাবে লিখতে হবে, এই ভাষাটা লিখতে হবে, অথবা এইভাবে লিখতে হবে, বছরের শেষে যে লাভ হয় তা 1 মাসে পেতে গেলে, জাস্ট এটা লিখে নিচ্ছি আমি, বছরের শেষে যে লাভ হয় তা 1 মাসে পেতে গেলে, এই ভাষাটা কিন্তু অ্যাড করতে হবে মিশ্র অংশীদারি কারবারের অঙ্কগুলোর ক্ষেত্রে। আসলে মাসের হিসাবে আমরা করব, সেই জন্য এটা লিখে নিতে হয়। পেতে গেলে প্রদীপবাবুর মূলধন যে টাকাটা বিনিয়োগ করেছে মাসের হিসাবে, তাহলে প্রথম যে 24,000 টাকাটা থাকছে, এই 24,000 টাকাটা এটা ক মাস খাটবে? 5 মাস পর্যন্ত কোনো প্রবলেম ছিল, 5 মাস পরে টাকাটা দিয়েছে, অর্থাৎ 5 মাস পর্যন্ত এই টাকাটাই আছে, এত। আর পরের 7 মাস, যেহেতু আমাদের এখানে বছরের হিসাব করতে হবে, যে বছর শেষে বলেছে বছরের হিসাব করতে হবে, তাহলে বাকি 7 মাসের কথা ভাবতে হবে। তাহলে বাকি 7 মাসে কত টাকা দিয়েছে? 24,000 প্লাস 4,000। কেউ যদি টাকা তুলে নিত, ব্যবসা থেকে টাকা কিছুটা তুলে নিত, তাহলে কিন্তু বিয়োগ হতো, এখানে যোগ হবে। টাকাটা যেহেতু কিছু ইনভেস্ট বাড়াচ্ছে সে, অর্থাৎ 24,000 প্লাস 4,000 ইন্টু, অ্যাকচুয়ালি এখানে 7 করা হয়, বা অনেকে করে নেয় 12 মাইনাস 5, অর্থাৎ 12 বছরে 12 মাসে বছর, সেখান থেকে 5 মাস যেহেতু হয়ে গেছে, বাকি 7 মাস এইভাবে লিখতে পারি 12 মাইনাস 5, বা ডিরেক্টলিও 7 বসাতে পারি। এত টাকা, এটা ক্যালকুলেশন করলে কত হবে?
এটা 24,000 ইন্টু 5, 1,20,000 প্লাস এখানটায় হবে 1,96,000 টাকা। তোমরা একটু গুণ করে দেখে নিও, আলটিমেটলি আসবে 3,16,000 টাকা। এটা হবে প্রদীপবাবুর মূলধন। এবার আমিনা বিবির ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করা হয়, আমিনা বিবির ওই ভাষাটা একই থাকলো, বছরের শেষে ওইটা একবার লিখলেই হবে। আমিনা বিবির মূলধন, আমিনা বিবি বছরের তো মাঝে দেয়নি, সে একবারই টাকা দিয়েছিল প্রথমে 30,000, এটাই তার 12 মাস ধরে ওই সেম টাকাই ছিল ব্যবসায় বিনিয়োগ। তাহলে 12 গুণিত 30,000 টাকা সমান 3 বারং 36, 3,60,000 টাকা। এটাদের মূলধন পেয়ে গেলাম। এবার আমার দরকার কি টাকা বছরের শেষে ভাগ যদি করতে চাই, আমাদের তো মূলধনের অনুপাতে ভাগ করতে হবে, যে যেমন টাকা দিয়েছে সেই অনুসারে, তাই আমাদের মূলধনের অনুপাতটা বার করে নিতে হবে। এবার প্রদীপবাবু এবং আমিনা বিবির অনুপাত সমান কত হবে? প্রদীপবাবুর এটা 3,16,000 ইজ টু 3,60,000 সমান 3টে জিরো প্রথমে কেটে যাবে, তারপর থাকবে 316 ইজ টু 360, এটা থাকবে। এবং এটা আলটিমেট কাটাকাটির পর এটাতে 4 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটার পর এটা আসবে 79 ইজ টু 90। এটা অনুপাতটা একটু বড় হবে, আর কিন্তু কাটা যাবে না। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর মোট টাকা বছরের শেষে মোট যে টাকা পেয়েছে তারা, মোট যে লাভটা হয়েছে সেটা 27,716 টাকা। 27,716 ওই টাকাটা তাহলে আমাদের এই অনুপাতে ভাগ করে নিলেই হবে। মোট লাভ 27,716 টাকা। প্রদীপবাবু পাবে তাহলে প্রদীপবাবু পাবে কি? প্রদীপবাবুর তাহলে আনুপাতিক ভাগারটা দেখতে হবে। আনুপাতিক ভাগার মিন্স এখানে প্রদীপবাবুর ভাগার ছিল 79 বাই এই দুটোর যোগ করতে হবে, 79 আর 90 যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 169 ইন্টু মোট লাভ। আগের অঙ্কগুলো যে প্রসিডিওরে হচ্ছিল, মোট লাভ মিন্স 27,716 টাকা। এটা যদি প্রথমে ক্যালকুলেশন করা হয়, 13 দিয়ে কাটাকাটি যাবে, 13 169, এটা যদি 13 দিয়ে ক্যান্সেল করা হয়, 13 দিয়ে 26, 13কে 13, 3 13 39, 41 ছিল, 2 26, 13 দুগুণে 26। আরেকবার ক্যান্সেল হলে 13 দিয়ে আরেকবার ডিভাইড করা হলে বা কাটাকাটি করা হলে এটা 1 হয়ে যাবে। এটা কত হবে? 113, আর এখানে থাকছে 83 64, এটা আসবে 164 আসবে। এবার এই টাকাটা যদি 164কে আমার গুণ করতে হবে 79 দিয়ে, তাহলে যেটা আসবে আমার 12,956 টাকা। এটা তোমরা গুণ করে দেখে নেবে, এটাই আসবে। আর আমিনা বিবি পাবে সমান আমিনা বিবির আনুপাতিক ভাগার 90 বাই 169 ইন্টু 27,716 এত টাকা। এককগুলো কিন্তু অবশ্যই মাস্ট এককগুলো লিখতে হবে, টাকাগুলো একদম করে দিলাম। 169 দিয়ে ক্যান্সেল হলে 164 হবে। এটা কত হবে? 14,760 টাকা। তাহলে প্রদীপবাবু পাচ্ছে কত? 12,956 টাকা এবং আমিনা বিবি পাচ্ছে 14,760 টাকা। এটাই ফাইনাল অ্যান্সার। পরের প্রবলেম, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল যদিও হয়, অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। যতটা সম্ভব সহজ করে বোঝানো যায় আমি বোঝাচ্ছি।
বছরের প্রথমে অরুণ এবং অজয়, আগের যে অঙ্কটা আমি করিয়েছিলাম প্রদীপবাবুর এবং আমিনা বেবি, সেম অঙ্ক কিন্তু সেম টাইপের, দেখো তোমরা বুঝতে পারবে। অরুণ এবং অজয় 24,000 এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, আগের অঙ্কটাও কিন্তু সেম শুরু করেছিল তারা। এবার কয়েক মাস পর, ওখানে যেমন বলে দিয়েছিল 5 মাস পর, এখানে এই মাসটাই আমাদের ক্যালকুলেট করতে হবে, কোশ্চেন মার্ক এই কয়েক মাস এটার উপরে। কয়েক মাস পর অরুণ 12,000 টাকা দিয়েছে, সেখানে যেমন প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছিল, এখানে 12,000 টাকা দিয়েছে। এবার বছর শেষে লাভ বলে দিয়েছে, এখানে বছর শেষে লাভ বলে দিয়েছে এবং অরুণ কত টাকা পায় সেটাও বলে দিয়েছে। তো আমাকে ক্যালকুলেট করতে হবে ওই যে অরুণ কত মাস পরে ওই 12,000 টাকাটা দিয়েছিল, এই যে 12,000 টাকা দিয়েছিল কয়েক মাস পর, ওইটা ক মাস পর দিয়েছিল, সেখানে যেটা 5 মাস ছিল এটা কত মাস এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো প্রথমেই আমরা মনে করে নেব যেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে, অর্থাৎ ক মাস পরে টাকাটা দিয়েছিল সেটা আমরা এক্স ধরে নেব। নর্মালি আমরা একটা চলরাশি এক্স ধরে নিই, মনে করি অরুণ, এটা লাস্ট কোশ্চেন মার্ক আমাদের, অরুণ কত মাস পর দিয়েছিল, অরুণ এক্স মাস পর 12,000 টাকা দিয়েছিল। এটা প্রথমে ধরে নিলাম। এবার ওই ভাষাটা, যেই ভাষাটা আগের অঙ্কে লিখেছিলাম, আমি আর লিখছি না, তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নিও, যে বছরের শেষে যে লাভ পাওয়া যায় তা 1 মাসে পেতে গেলে, তাহলে অরুণের মূলধন হবে সমান আগের অঙ্কটার মতোই। প্রথমত অরুণের 24,000 যে টাকাটা আছে ওইটা ক মাস থাকবে ব্যবসাতে, এক্স মাস, তাহলে 24,000 গুণিত এক্স প্লাস তার কিছুটা টাকা সে অ্যাড করেছে, অর্থাৎ তারপরে সে 12,000 টাকা আরও দিয়েছে, অর্থাৎ এখন তার মূলধন কত হবে ব্যবসাতে, 24,000 যুক্ত 12,000, কত মাস খাটবে এই যে টাকাটা, নতুন যে টাকাটা হলো ব্যবসাতে লাগলো তার, সেটা কত মাস, এক্স মাস তার হয়ে গেছে, 12 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে এক্স মাস হয়ে গেছে, অর্থাৎ বাকি অবশিষ্ট থাকছে 12 মাইনাস এক্স, এই টাকাটা সমান 24,000 এক্স প্লাস এটা হবে 36,000 ইন্টু 12 মাইনাস এক্স টাকা, এটা থাক এভাবে। এবার দ্বিতীয় জন অর্থাৎ অজয়ের মূলধন, সমান অজয় একবারই যে টাকা দিয়েছিল, মাঝে কোনো টাকা দেয়নি, সেই জন্য অজয় দেখতে পাচ্ছি 30,000 টাকা ছিল, এটাকে জাস্ট 12 দিয়ে গুণ করে দিতে হবে, 12 মাস, এটা থাকলো। এবার তাদের মূলধনের অনুপাত চাই, আমাদের মূলধনের অনুপাত ক্যালকুলেট করতে হবে। অতএব অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত, তোমরা লিখে নিই, অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত সমান 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স ইজ টু, এটা হবে 30,000 ইন্টু 12। এবার এই অনুপাতটাকে আমাদের কিছুটা সরল করে নিতে হবে। সরল করব, প্রথমে দেখতে পাচ্ছি সবগুলোতেই 3টে করে 0 রয়েছে, অর্থাৎ সবগুলোতেই 1000 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1000 দিয়ে ভাগ করলে যেটা থাকছে এখানে 24x প্লাস 36 ইন্টু 12 মাইনাস এক্স ইজ টু, এটা 30 ইন্টু, 3টে করে 0 বাদ দিয়ে দিয়েছি, তার মানে 30 ইন্টু 12 এখানটা। এবার এখানে এদিকে দেখতে পাচ্ছি 12 কমন চলে যাবে, 12 যদি কমন নিয়ে নেই আমরা, 12 যদি কমন নেওয়া হয়, বা 12 দিয়ে একদম আমি ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা কত থাকবে, 12 দিয়ে ডিভাইড করলে 2x প্লাস এটা 3 থাকবে, 12 মাইনাস এক্স ইজ টু 30 ইকুয়াল টু, তাহলে এটা থাকছে 3 বারে 36, আর এখানে 2x আর এখানে মাইনাস 3x, তাহলে 36 মাইনাস এক্স ইজ টু 30, এটা কিন্তু আমাদের মূলধনের অনুপাতটা আসবে। এবার আমাদের বলে দিয়েছে কোশ্চেনে যে অরুণের লাভটা বলে দিয়েছে, অরুণের লাভ বলেছে 7,130 টাকা,
যেখানে মোট লাভ এটা। তো আমরা যেইভাবে লাভ আমরা ক্যালকুলেট যেভাবে করেছি, লভ্যাংশ যেভাবে ক্যালকুলেট করেছি আনুপাতিক ভাগাত ধরে, সেইভাবে অরুণের টাকাটা কত দেখে নেই শর্তানুসারে, সেটা সমানই আমরা করব 7,130। তো টাকাটি অরুণের লাভ সমান কি অরুণের আনুপাতিক ভাগহার প্রথমে ক্যালকুলেট করতে হবে। অরুণের আনুপাতিক ভাগহার কত হবে? এখানে অরুণের ভাগহার কোনটা? অরুণেরটা তো প্রথমেরটা, তাহলে উপরে থাকবে প্রথমেরটা 36 মাইনাস এক্স, নিচে হবে এই দুটোর যোগফল অর্থাৎ 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু মোট লাভ। মোট লাভ কত? 14,030। তাহলে এবার শর্তানুসারে কী হবে? শর্তানুসারে এই যে কোয়ান্টিটি, এটা অরুণের লাভ এবং অরুণের লাভ তো দেওয়াও রয়েছে 7,130 টাকা। শর্তানুসারে এটাই লিখে নেব 7,130। এটা একদম শর্তানুসারে তোমরা পরের লাইনে লিখে নেবে। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয়, এটা হবে 36 মাইনাস এক্স, আর নিচেটা হবে যোগ হবে 66 মাইনাস এক্স ইকুয়াল টু, আমি এইটাকে ওইদিকে ডিভাইড করে দিচ্ছি, অর্থাৎ 7,130 ছিল, নিচে 14,030। এটা অ্যাকচুয়ালি কাটাকাটি যাবে, একটু বড় নাম্বার দিয়ে কাটাকাটি করতে হয়। এটা 23 দিয়ে ভাগ করা যাবে উপর নিচকে। 23 দিয়ে কাটাকাটি করলে উপরটা আসবে 31 আর নিচেটা আসবে 61। এবার আমাদের গুণ করে নিতে হবে। তো প্রথম গুণটা, এই কোণাকোণি যদি গুণ করা হয়, প্রথমে এই 31-এর সাথে এটা যদি গুণ করা হয়, রেজাল্ট যেটা আসবে, প্রথমে গুণটা হবে তাহলে এই 31-এর সাথে 66, এটা গুণ করলে আসবে 2046 মাইনাস 31x ইকুয়াল টু আসবে, এই কোণাকোণি গুণ করতে হবে, অর্থাৎ 61কে 36 দিয়ে প্রথম গুণটা হবে, সেটা হবে 2196 মাইনাস 61x, এটা আসছে। এবার এটা যদি একটু সিম্পলিফাই করে নেওয়া হয় তাহলে আমাদের অ্যান্সারটা এসে যাবে। তাহলে এখান থেকে 61x সমানের ওদিক থেকে এদিকে আসলে, ওদিকে মাইনাসে ছিল, এদিকে আসলে প্লাস হবে 61x, আর এখানে মাইনাস 31x ছিল, মাইনাস 31x ইকুয়াল টু, ওইদিকে ছিল 2196 আর এদিক থেকে এটা প্লাস আছে 2000, তাহলে ওদিকে গেলে মাইনাস হবে 2046, আর 30x ইকুয়াল টু আসবে, এটা বিয়োগ করলে আসছে 150। অতএব x ইকুয়াল টু, এখান থেকে দেখতে পাচ্ছি x হবে কত? 150/5। অর্থাৎ x আমি কি ধরেছিলাম যে ক মাস পরে টাকাটা অরুণ দিয়েছিল, ওই 12,000 টাকাটা। প্রথম 24,000 টাকা দিয়েছিল এবং কত মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিল। তাহলে লাস্টে উত্তর লিখতে হবে, অতএব অরুণ শেষের 12,000 টাকা যেটা দিয়েছিল সেটা 5 মাস পর দিয়েছিল। কয়েকটা এসএকিউ টাইপের প্রবলেম আমি ধরেছি, এটা 17 দাগের 3-এর প্রবলেম এসএকিউ আছে। তো প্রবলেমটাতে রয়েছে দুজনের একটা অংশীদারি ব্যবসা রয়েছে, যেখানে মোট লাভ হয়েছে 1500 টাকা, 1,500 টাকা। রাজীবের মূলধন দেওয়া রয়েছে, রাজীব কত টাকা ইনভেস্ট করেছিল ব্যবসাতে? 6,000 টাকা, এবং লাভ তাদের লাভ হয়েছে 6,000 টাকার মধ্যে, তার লাভ হয়েছে এই যে 1500 টাকা লাভ, মোট লাভ হয়েছিল, আর রাজীবের লাভ হয়েছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত ছিল এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমত রাজীবের লাভ দেখতে পাচ্ছি দেয়া রয়েছে সমান 900 টাকা। আফতাবের লাভ কত হবে? আফতাবের লাভ হবে, মোট লাভ তো দেখতে পাচ্ছি 1500 টাকা, আর রাজীবের 900, তাহলে 1500 মাইনাস 900 টাকা সমান এটা হবে 600 টাকা হচ্ছে। তো এবার এখানে আমরা বেশি বড় অঙ্কটা করে লাভ নেই, এখানে অনুপাত হিসাবে করলেই অঙ্কটা, এখানে অঙ্কগুলো হয়ে যাবে, যেহেতু শর্ট কোশ্চেন আছে এসএকিউ এর প্রবলেম। এখানে রাজীবের মূলধন বাই রাজীবের লাভ, এভাবে আমরা করতে পারি। রাজীবের মূলধন মানে কত? রাজীবের মূলধন বাই রাজীবের লাভ। রাজীবের লাভ কত? এটা রাজীবের মূলধন আর এটা রাজীবের লাভ, তাদের অনুপাত করছি, অর্থাৎ 6,000/900 ইকুয়াল টু, এদিকটা একই রকমভাবে আফতাবের মূলধন বাই আফতাবের লাভ, এটা হবে আফতাবের মূলধন বাই আফতাবের লাভ।
এবার আমাদের ক্যালকুলেশন কি করতে বলেছে, আফতাবের মূলধন কত হবে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা আমরা নর্মালি এক্স ধরে নিতে পারি, এক্স বাই আফতাবের লাভ তো আমরা জানি, এখানে ক্যালকুলেট করে রেখেছি ভাই 600। এখান থেকে ক্যালকুলেশন করে নিলেই আফতাবের লাভটা আমরা আফতাবের মূলধনটা আমরা পেয়ে যাব। এতে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে একদম ডিরেক্টলি এক্সের মান যদি বার করতে চাই তাহলে এক্স সমান হবে এই 600টা এদিক থেকে আসবে, এদিকে জাস্ট গুণ হয়ে যাবে। এই 600টা ভাগে ছিল, এদিকে আসলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান পাচ্ছি এখানে 6000 গুণিত 600 বাই 900। 3 2 6, 3 3 9, 3 আবার 3 2 6, 2000 সমান পাচ্ছি 4000 টাকা। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের আফতাবের যে মূলধন চেয়েছিল, আফতাবের মূলধন কত, আফতাবের মূলধন হবে 4000 টাকা। এর আরেকটা প্রবলেম ধরেছি, কোয়েশ্চেন নাম্বার 17.4। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য। তো আজকে এটা লাস্ট প্রবলেম, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি এটা শর্টকাটে করার চেষ্টা করছি। তো প্রথমত এখানে মোট লাভ নির্ণয় করতে হবে। তো মোট লাভটা আমরা এখানে যদি এক্স ধরে নিই, মোট লাভ প্রথমে ধরে নিচ্ছি এক্স টাকা, তাহলে প্রথম ব্যক্তি কত টাকা পাবে, প্রথম ব্যক্তি পাবে প্রথম ব্যক্তির অনুপাতটা ভাগ করতে হবে, আনুপাতিক ভাগারটা দেখতে হবে। অর্থাৎ প্রথম ব্যক্তির 3 ভাগ রয়েছে, আর মোট নিচে যোগ করতে হবে। মোট হবে এখানে 16, এটা ইন্টু মোট লাভ এক্স টাকা। তৃতীয় ব্যক্তি, কারণ আমার চেয়েছে এখানে প্রথম এবং তৃতীয় ব্যক্তির মধ্যে ডিফারেন্সটা বলেছে, তৃতীয় ব্যক্তি পাবে, তৃতীয় ব্যক্তি 5, তাহলে 5/16 ইন্টু এক্স টাকা। এবার বলছে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম পাবে। অর্থাৎ দেখতেই পাচ্ছি যেহেতু তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগারটা বেশি, 5 রয়েছে এখানে 3 রয়েছে, তাহলে তৃতীয় ব্যক্তি কিছুটা বেশি টাকা পাবে। এবং কতটা বেশি সেটা কিভাবে নির্ণয় করবো, আমরা দুটো বিয়োগ করে দিতে পারি। অর্থাৎ এখানে এই দুটো, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, সেটাই হবে শর্তানুসারে 60। অর্থাৎ 5x/16 মাইনাস 3x/16 ইকুয়াল টু 60, এটা শর্তানুসারে। তাহলে এখানে 2x/16 ইকুয়াল টু 60, আর এটা কাটাকাটি হবে, জাস্ট x/8 ইকুয়াল টু 60। এখান থেকে কি পাবো, জাস্ট 8টা এখানে গুণ হয়ে যাবে, x ইকুয়াল টু 8 6 48, 480 টাকা। আমাদের এক্স চেয়েছিল, এক্সটা আমরা নিজেরা ধরেছিলাম, মোট লাভটা আমরা এক্স ধরে নিয়েছিলাম প্রথমে, অর্থাৎ মোট লাভ হবে 480 টাকা। তো আজকের মতো এটুকুই। আমি প্রায় তোমাদের সমস্ত টাইপের প্রবলেম যেগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট করে দিলাম। আর তোমাদের একটা কথাই বলার বারবার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, আর ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ।